আপনারা ভিডিওটি আগে দেখুন এবং ভালো করে কথাগুলো শুনুন, বেশ মজা পাবেন। দেখুন ভিডিওটি। ভারতীয় জনতা পার্টি লড়ছে কাদের নিয়ে আর লড়ছে কার বিরুদ্ধে? লড়ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আর কাদের নিয়ে লড়ছে? দিদির ছাট প্রোডাক্ট গুলোকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সবজি রান্না করে জানলার বাইরে পচা মাল বলে ফেলে দিয়েছে, অমিত শাহ সেগুলো বাটি করে কুড়িয়ে নিয়ে গিয়ে বিজেপির পার্টি অফিসে গিয়ে সবজি রান্না করেছে। তো এই সবজি খেলে তো পেট খারাপই হবে, এর বেশি কি হবে? বিজেপি অবস্থা তাই। এই মুহূর্তে রাজনৈতিক কৌশলে বিজেপিও জানে মমতা ব্যানার্জিকে হারানো অসম্ভব। তার একটা কারণ, বাংলার প্রত্যেকটা সাধারণ মানুষের মনে আজ একটা প্রশ্ন যে বাবা, যখন লোকসভা নির্বাচন হয় তোমরা চিৎকার করে প্রশ্ন করো, আমাদের তো নরেন্দ্র মোদী আছে, তোমাদের মুখে। আজ আমরা বাংলার বিধানসভা নির্বাচনের আগে একই প্রশ্ন চিৎকার করে করি, আমাদের কাছে তো দিদি আছে, তোমাদের মুখে। আর এই প্রশ্ন যখন আমরা করি যে তৃণমূল জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে, কেউ উত্তর দিতে পারে না। কারণ শুভেন্দু যদি বলে আমি, এখন আবার দিলীপ দা এসে গেছে, গরুর দুধ নিয়ে তেড়ে আসবে, বলবে সোনাবার করে দেবো শুভেন্দু। দিলীপ দা যেই বলবে আমি, নতুন সভাপতি শ্রমিক দা ছুটে আসবে কবিতা বলতে বলতে। যেই শ্রমিক ভট্টাচ বলবে আমি, হুগলি থেকে লকেট দিদি চলে আসবে, বলবে মহিলার বিরুদ্ধে মহিলা, আমি মুখ্যমন্ত্রী। যেই লকেট দিদি বলবে আমি, মেদিনীপুর থেকে চলে আসবো অগ্নিমিত্রা পাল, আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি, বলবে আমি হব মুখ্যমন্ত্রী। এরা যখন চিৎকার চেঁচামেচি করবে, তখন রাজভবন থেকে একজন গিয়ে বলবে আমি হব মুখ্যমন্ত্রী। এরাও যখন চিৎকার চেঁচামেচি করে পারবে না, তখন নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে, ভাই কি করা যায়? মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো আমরা সবাই গোয়ালে গোটাগুটি করছি, কে হবে মুখ্যমন্ত্রী? তখন এদের একটাই সলিউশন পড়ে থাকে। শুনুন। সোমবার মুখ্যমন্ত্রী শ্রমিক ভট্টাচার্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাহুল সিনহা, বুধবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, 7 দিনে 7, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী লোকেট চ্যাটার্জি, 7 জন, 7 দিন, শুক্রবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শনিবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, আর রবিবার ছুটির দিন, কাজ নেই, ঘুমানো যায়, রবিবার শুভেচ্ছা। এছাড়া কি অপশন বলুন? বিজেপি লড়বে, কাদের নিয়ে লড়বে? কাদের দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বে? চোখ বন্ধ করে বিজেপির মুখগুলোকে মনে করুন সামনের সারির, দেখুন প্রত্যেকটা সব দল থেকে নিয়েছে, ডাস্টবিনে গিয়ে সব দলের ফেলে দেওয়া প্রোডাক্ট। আপনাদের ব্যারাকপুরেও একটা আছে, কংগ্রেসের ফেলে দেওয়া প্রোডাক্ট। কে দর্শক চিন্তা এখানে নাকি ভোটে ভোটে দাঁড়াবে, শুনছি, খুব ভালো, দাঁড়া। ও আবার টাক রেখেছে, বলছে মমতা ব্যানার্জি যতদিন না মুখ্যমন্ত্রিত্ব থেকে সরছে, ও নাকি চুল গজাবে না। আমি মনে মনে বলি, সামনাসামনিও ভাবছিলাম বলবো একদিন, যে ইয়ং বয়সে টাকটা করলে এবার দাদু যখন হবে এমনি টাক পড়বে। তো নাতি তোমার যখন ছোটবেলা ছবি দেখে বলবে দাদু তুমি দাদুতেও টাক, তুমি কচি অবস্থাতেও টাক, কি উত্তর দেবে তুমি? কি উত্তর দেবে? যাই হোক, এখন বলে না যে নতুন কেউ কিছু করলে অনেক বেশি বেশি করে। কদিন আগে আপনাদের এখানকার ওই নেতা বলছে শাহরুখ খানকে কলকাতায় ঢুকতে দেবো না। কত ক্ষমতা! কেন শাহরুখ খানকে ঢুকতে দেবো না? বলে শাহরুখ খান কেন বাংলাদেশের প্লেয়ারকে আইপিএল এ কিনেছে। কেন না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কত বড় ছাগল! কেন বলছি আমি এই কথা? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেটা দেখার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কারণ পররাষ্ট্র নীতি কেন্দ্রীয় সরকারের বিষয়। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়, সেই বিষয় পার্লামেন্টে বা প্রকাশ্যে একটা কথা বলেন না, উল্টে মোহাম্মদ ইউনূসের কাছে নিজের প্রতিনিধি পাঠান মিটিং করার জন্য। কেন? কারণ আদানিকে ইলেকট্রিসিটির ব্যবসাটা পাইয়ে দিতে হবে। আর দ্বিতীয় বক্তব্য কি? বাংলাদেশের প্লেয়ার আইপিএল এ খেলার সুযোগ কে দেয়? বিসিসিআই। বিসিসিআই কে চালায়? এই বিজেপির নেতারা। বিসিসিআই যদি বলে বাংলাদেশের এই প্লেয়ারটা আইপিএল খেলতে পারবে, তবেই কলকাতা নাইট রাইডার, দিল্লি ক্যাপিটাল, গুজরাট লায়ন্স তারা সেই প্লেয়ারটাকে কিনতে পারবে। আগে বিসিসিআই কে অ্যাপ্রুভ করতে হয়। তো টেকো দাদা,
মুস্তাফিজুরকে এনেছিল বিসিসিআই লিস্টে আইপিএল এ খেলানোর জন্য, শাহরুখ খান শুধু কিনেছে বলে তাকে তুমি কলকাতায় নামতে দেবে না? আর যে ব্যবস্থা করলো সেই নরেন্দ্র মোদীকে ধূপধুনো দিয়ে পুজো করবে। ছাগল ছাড়া কি বলবেন? তাও ছাগলের বুদ্ধি আছে, এইটার ওইটুকুও নাই। এবার আমি আপনাদের কথা বলি, এই যে ভারতীয় জনতা পার্টি, আমি কেন বলছিলাম সব দলের ছাড় প্রোডাক্ট নিয়ে চলছে, আপনি চোখ বন্ধ করে মুখগুলো ভাবুন। প্রথম মুখ শুভেন্দু, তৃণমূলের, বিজেপির লোক নয়। দ্বিতীয় মুখ আপনাদের এখানে ভোটে দাঁড়িয়েছিল লোকসভায়, অর্জুন সিং। ও তো এতবার পাল্টি খেয়েছে, উরে বাপ রে বাপ, আমি মাঝে মধ্যে ভুলে যাই কোন পার্টি করে। ওর একটা পার্টি করা বাকি আছে, লালু প্রসাদের আরজেডি। বিজেপি তৃণমূল, বিজেপি তৃণমূল, বিজেপি, বিজেপি নিয়েও নেই, এত লোকের অভাব। আরে বিজেপির এত লোকের অভাব, ব্যারাকপুর লোকসভায় বিজেপির টিকিটে একটা ক্যান্ডিডেট ছিল না, যে লোকটা 2022-এ আপনাদের মুখে পদাঘাত করে বেরিয়ে তৃণমূলে চলে এলো, তার জন্য হাফ ইত্তেস করে বসেছিলেন, বাবা তুই আয়, আমাদের আর ক্যান্ডিডেট নাই। অর্জুন সিং বিজেপির। নিশীথ প্রামাণিক মন্ত্রী ছিলেন, কোথা থেকে যাওয়া? প্রাক্তন তৃণমূল করত। খগেন মুর্মু এমপি, কোথা থেকে যাওয়া? সিপিএম করত। চোখ বন্ধ করে নেতাগুলোর মুখ দেখুন, বাকি তো শঙ্কু পান্ডা, কৌস্তব বাগচি, সজল ঘোষ, সব তো তৃণমূল থেকে যাওয়া। কোথাও সিপিএম এর প্রোডাক্ট, কৌস্তব তো কংগ্রেস থেকে যাওয়া। কংগ্রেসের প্রোডাক্ট, তৃণমূলের প্রোডাক্ট। তাহলে আমার একটা কথা বলুন, একটা রাজনৈতিক দল পাঁচমিশালি ঘ্যাট তৈরি করেছে, তাদের আদর্শ নিয়ে যারা ছোটবেলা থেকে দলটা আরএসএস করে বিজেপি করে আস্তে আস্তে উঠেছে, সেই লোকগুলো এখন সাইডলাইন, সেই লোকগুলোর এখন জায়গা নেই। শুভেন্দু এখন ঠিক করবে বিজেপিতে কি হবে। দিলীপ ঘোষ এতদিন ঘুরে ঘুরে বেরিয়েছে, দিলীপ ঘোষকে গালাগাল কেন দিলাম? কারণ দিলীপ ঘোষ নাকি জগন্নাথ মন্দিরে গেছে, দীঘাতে গেছিল। বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করলেন, তেলে বেগুনে জ্বলে উঠলো শুভেন্দু, বললো জগন্নাথ মন্দির দিদি তৈরি করেছে সরকারি পয়সা। যে বিজেপি এতদিন মন্দির মন্দির ছাড়া কথা বলতো না, দিদি যখন একটা মন্দির তৈরি করলো, সেই বিজেপির শুভেন্দুর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল। বললো কেন মন্দির করেছে? দিলীপ ঘোষ গেছে, তাকে গালাগালি করা শুরু করেছে। ভাই মমতা ব্যানার্জির শত্রুতা করতে করতে তোমরা জগন্নাথ দেবেরও শত্রু হয়ে গেলে, জগন্নাথ দেবকেও গালাগালি করা শুরু করলে। কিন্তু শকুনের অভিশাপে গরু কি মরে? যান দীঘায় গিয়ে দেখুন, জগন্নাথ মন্দিরের বাইরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এত ভিড়, এত ভিড়, এত ভিড় যে বাইরে পা রাখার জায়গাটুকুনি নেই। যবে থেকে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, পুরীতে একটা, এই দীঘাতে একটা হোটেলে রুম খালি পাওয়া যাচ্ছে না। কি তফাৎ জানেন? তফাৎ একটাই, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোথাও মন্দির তৈরিও করেন, সেটা ভক্তির জায়গা থেকে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বস্তি উজাড় করে তাতে নিজের অট্টালিকা বানান না। আপনারা কোনো একটা ধর্মের সাথে যুদ্ধ করে, ঝগড়া করে, তার উপর নিজের বাড়ি তৈরি করে তাতে বীরত্ব দেখান। এটাই আপনাদের সাথে দিদির তফাৎ। আপনারা ঘৃণার ওপর দাঁড়িয়ে অট্টালিকা বানান, দিদি ভালোবাসার ওপর দাঁড়িয়ে অট্টালিকা বানান। আজকে দিদি বলছে শিলিগুড়িতে মহাকাল মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন হবে। শুভেন্দু হঠাৎ পাল্টি খেয়ে বলছে সরকারের পয়সায় কেন মন্দির হবে। আর এতদিন কি বলতো? মমতাজ বেগম, এই সেই বলে গালাগাল করত। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক লাইন হারিয়ে ফেলেছে। তারা জানে না কি নিয়ে বাংলার নির্বাচনে তাদেরকে ভোটে লড়তে হবে। নির্বাচন এলো, এসআইআর বলেছে কি? এসআইআর এ নাকি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তাদের তাড়ানো হবে। খুব ভালো কথা, এসআইআর এর ড্রাফট লিস্ট বেরিয়েছে, 58 লাখ লোকের নাম বাদ গেছে। আচ্ছা, সেই নাম তো বাদ গেল, তারপরে আপনারা পাড়ায় পাড়ায় নিশ্চয়ই দেখছেন কিছু কিছু লোকের কাছে নোটিশ এসছে, তাদের ক্যাম্পে যেতে বলছে, দেখছেন তো? আমি জনগণকে জিজ্ঞেস করছি, আপনার পাড়ায়, আপনার বুথে এসআইআর এর নোটিশ যারা পাচ্ছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি একটা হিন্দু এলাকায় থাকেন, আপনার পাড়ায় যারা নোটিশ পাচ্ছে তারা সবাই হিন্দু। নিজের বুথে খোঁজ নিন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। তাহলে
তাহলে হেনস্থা করছে কাকে? এই বাংলার মানুষকে। স্মৃতির যাত্রাপথে পেছন দিকে যান, লজিকের ওপর রাজনৈতিক আলোচনা হওয়া দরকার। আচ্ছা বলুন তো, এই দেশের কেন্দ্রের সরকার হঠাৎ এত কার্ড ছিল, তাদের মনে হলো আরেকটা কার্ড নতুন করে তৈরি করতে হবে। কি কার্ড বানালো? আধার কার্ড। ভালো বানালো। প্রথম শুরু হলো আধার কার্ডের সাথে মোবাইলের লিংক। আমরা ছোটবেলায় যখন সিম কার্ড কিনতে যেতাম, ভোটার কার্ডের জেরক্স দিয়ে সিম তুলতাম। তারপর এখন আধার কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম পাওয়া যায় না। তাহলে আমার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিংক করিয়ে খেলাটা শুরু হলো। এরপর একে একে নরেন্দ্র মোদী এলেন এক এক দিন। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ वोटर कार्ड लिंक करो। করলেন। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ बैंक का अकाउंट लिंक करो। করলেন। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करो। করলেন। मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो, वरना 1000 रुपया फाइन दो। লিঙ্ক করলেন, যারা করতে পারলেন না ফাইন দিলেন। তাহলে সিমে আধার, ভোটারে আধার, প্যানে আধার, ব্যাংকে আধার, সব কিছুতে আধার টাধার করলো। করে এসআইআর এর সময় বলল আধার কার্ড চলবে না। যদি আধার কার্ড চলবেই না, তাহলে গত 10 বছর ধরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে গোষ্ঠীর সবকিছুর সাথে আধার কার্ডটা লিঙ্ক করালেন কেন? মানুষ কি গিনিপিগ না আপনাদের বাবার চাকর? মানুষ গিনিপিগ? যা বলবেন যখন ইচ্ছা হবে। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বললেন 500 আর 1000-এর নোট বাতিল। মানুষের আর কোনো কাজকর্ম নেই, মানুষ লাইনে দাঁড়িয়ে, মায়েরা ভাতের হাঁড়ির ফ্যান উল্টে, ছেলেকে স্কুলে যাওয়া দিয়ে বন্ধ করে, শাশুড়ির মুখে কোন রকমের প্রেসারের ওষুধ দিয়ে চিৎকার চেঁচামেচি করে লাইনে দাঁড়ালো। দর্শক, ভিডিওটি কিন্তু অনেকটাই বড়, প্রায় 40 মিনিট ধরে এই দেবাংশু ভট্টাচার্য তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে এই যে নোটবন্দির ব্যাপার নিয়েও আরও বিস্তারিত বলেছেন। এরপরে 2019-এর সিএ এনআরসি নিয়ে বলেছেন, তারপরে এসআইআর নিয়ে তো বলেছেনই। তো পুরো ভিডিওটি আপনাদেরকে শোনাচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাবে। মেন যে পার্ট, যেটুকু মানে শুনতে আপনাদের ভালো লাগবে, সেই অংশগুলোই আপনাদের শোনালাম। তো এই ভিডিওটি এই জানুয়ারি মাসেরই প্রথম দিকের ভিডিও। এটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুরেরই কোনো একটি জায়গার এই মিটিংটি হয়েছিল, সভাটি হয়েছিল এবং সেখানে দেবাংশু ভট্টাচার্য বক্তব্য রেখেছিল। তো সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আপনারা আমার চ্যানেলে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য কিংবা সায়নী ঘোষের বক্তব্য বা এই ধরনের কিছু যারা ইয়ং পলিটিশিয়ান যারা রয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে, তাদের যে বক্তব্য, তাদের যে ভাষণগুলো আমি এর আগে যে কটা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা যথেষ্ট সেই বক্তব্যগুলো বা সেই ভিডিওসগুলোতে ভালোবাসা দিয়েছেন, সেই ভিডিওসগুলো দেখেছেন, প্রচুর মানুষ সেই ভিডিওগুলো লাইক করেছেন। তো সেই কারণেই আপনাদের ভালোবাসায় বা আপনাদের চাহিদা অনুযায়ী আবারও আজকে এই যে দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্য, এই ভাষণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটির সঙ্গে যদি আপনাদের মতামত, আপনারা অবশ্যই জানাবেন। দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্যর সঙ্গে আপনারা কি বলতে চান, আপনাদের মতামত আপনারা জানান কমেন্ট বক্সে। এবং আবারও আসবো নতুন কোনো প্রতিবেদনে, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল N24 TV।